তোমাদের এই যে স্কুলে আসছো এটা একটা আনন্দঘন পরিবেশ। বাসায় থাকলে কি করবে? তোমার এই বাসায় থাকলে তোমার মতো দুজন বন্ধুর সাথে খেলতে পারবে, স্কুলে আসলে খেলতেও পারো এবং পড়তেও পারো। যেখানে তুমি দুজন বন্ধু পেতে সেখানে তুমি এখন 5 জন বন্ধু পাচ্ছ, সাথে তোমাদেরকে আবার বিনামূল্যে খাবারও দেওয়া হচ্ছে। সেটা ভালো না? কি এটা বলার জন্য বলতেছো নাকি শুধু সত্যি ভালো লাগতেছে বলে বলতেছো? হ্যাঁ, স্কুলে আসবে, পড়ার প্রতি মনোযোগী হবে। আজকে তোমরা স্কুলে আসছো যাতে আরো আসো এবং স্কুল যাতে কখনো ভাবে ছুটি না দাও, সেই জন্য সরকার একটা সুন্দর একটা প্রোগ্রাম নিয়েছে, এটাকে বলা হয় স্কুল ফিডিং প্রোগ্রাম। সেই প্রোগ্রামের মধ্যে তোমরা প্রতিদিন স্কুলে আসবে, বন্ধুদের সাথে খেলবে এবং খেলার পর তোমাদেরকে বিনামূল্যে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হবে এবং সেটা তোমরা গ্রহণ করবে। সেটা ভালো তো? বাসা থেকে তো ভালো, বাসায় থাকা থেকে তো ভালো। ভালো? এত সাউন্ড এত কম কেন? ভালো না খারাপ? খুবই ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা প্রতিদিন স্কুলে আসবে, তোমাদের টিচার যেটা পড়াবে, তোমাদের শিক্ষক যেটা পড়াবে সেটা মনোযোগ দিয়ে শুনবে, বাসায় গিয়ে পড়ার চেষ্টা করবে এবং সব থেকে বড় কথা হলো পড়ার সময় পড়বা, খেলার সময় অবশ্যই খেলবা। খেলা কোনোভাবে বাদ দিবে না। আমি এখানে যারা অভিভাবক আছেন, শিক্ষকবৃন্দ আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের প্রতি অনুরোধ করব, শিক্ষার্থীদেরকে অতিরিক্ত প্রেশার দিবেন না, কোনো রকম পড়ার জন্য অতিরিক্ত চাপ দিবেন না। ওর এখন একটা পূর্ববর্তী বয়স, শৈশব, এটা তার জীবনের সব থেকে বড় সম্পদ এই সময়টা। তার যতটুকু পড়ার প্রয়োজন করবে এবং বাকি সময়টা অবশ্যই অবশ্যই যাতে সে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে, শারীরিক পরিশ্রমের মধ্যে যাতে অবশ্যই সে থাকে। আমরা এমন হয় বিশেষ করে শহর অঞ্চলের মধ্যে এটা দেখতে পাই যে পড়া নিয়ে এত বেশি চাপ দেওয়া হয়, বিদ্যালয়ের যে সময়টা, খেলার যে সময়টা, সেটাও পিছনে পাঠানো হয়, টিচার রাখা হয়। খুবই বাজে একটা জিনিস। আপনারা আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, কখনোই এই কাজটা করবেন না। পড়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকু অবশ্যই করবেন। সবথেকে বড় জিনিস যেটা চেষ্টা করবেন, বাচ্চাদেরকে যাতে সবসময় একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে রাখা যায়। ডিসিপ্লিন লাইফ মানে এই না 24 ঘন্টার মধ্যে এই বয়সে সে 8 ঘন্টা করে পড়বে, এটা কখনোই পসিবল না। 8 ঘন্টা করে পড়া, 9 ঘন্টা করে পড়া, এটা কখনোই সম্ভব না। তার এটা শৈশবের সময়, তার এই শৈশবের সময়টা আপনারা তার কাছ থেকে কেড়ে নেবেন। তাকে বেড়ে উঠতে দিন, তাকে ভাবতে দিন, তাকে খেলতে দিন, তাকে নিজে নিজে খেলতে দিন। তাকে নিজে নিজে খেলতে পারা মানে হলো সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে এবং এই যে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটাই তাকে পরবর্তীতে ভবিষ্যতে তাকে এগিয়ে গঠন করবে। তার সিদ্ধান্ত তাকে তার মতো করে বের উঠতে দিন। আপনারা তার পিতা মাতা, তার অভিভাবক, তো তাকে আপনার বিপক্ষে তৈরি করবেন। অতিরিক্ত শাসনের কারণে বাচ্চারা অভিভাবকের প্রতি, অতিরিক্ত শাসনের কারণে বাবা মার প্রতি বিরূপ মন্তব্য চলে আসে। এই ধরনের যাতে কখনো না হয়। বাচ্চাকে বাচ্চার প্রতি বেড়ে উঠতে দিন। বাচ্চার দিকে আপনার মনোযোগ থাকবে, নজর থাকবে, সে কোথায় যাচ্ছে, কোথায় বসছে, এটা অবশ্যই নজর থাকবে। তার মানে এই না সবসময় তার উপর খবরদারি করে, তাকে তার অভিরুচি, তার কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। আমরা সবসময় বাচ্চাকে দোষারোপ করি, বাচ্চাকে আমরা শাসন করি, কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় অভিভাবকদের জন্যও আমাদের বসা উচিত। মাঝে মাঝে অভিভাবকরা বাচ্চাদের উপর অনেক বেশি কঠোর হয়ে যায়, প্রয়োজনের অতিরিক্ত কঠোর হয়ে যায়। আপনার আমরাও অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি, গৃহস্থালী কাজে ব্যস্ত থাকি, বাচ্চাকে অনেক সময় শুনলে বাচ্চা অবাধ্য হয়। বাচ্চা অবাধ্য হলে সেটা মাত্র শাসনের মাধ্যমে সেই বিষয়টাকে সবসময় হ্যান্ডেল করা যায় না। মাঝে মাঝে বাচ্চাকে বুঝিয়ে, দীর্ঘমেয়াদী বুঝিয়ে তাকে বোঝাতে হবে যে কোন কাজটা সঠিক, কোন কাজটা বেঠিক। এখন ওর যে বয়স, যেমন আমারও বাচ্চা আছে 2.5 বছর, 3 বছর হবে, ওর যে বয়স, সে বয়সে তার মধ্যে ভালো মন্দ সেটা পার্থক্য করার মতো তার মতো এখন সে বয়সে নাই। যেটা ভালো লাগছে সেটাই করছে, তো যেটা ভালো না, যেটা খারাপ, সেটা তাকে ধীরে ধীরে তাকে বোঝাতে হবে। অবশ্যই সেটা যে স্কুলে আসে অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে, সেই দিকটাই আপনারা অবশ্যই মনোযোগ দিন। বাচ্চা হিসাব রাখতে, বাচ্চা ভালো মার্কস পেয়েছে, অমুকের অমুক ভাবি বাচ্চাটা ভালো মার্কস পেয়েছে, আমার বাচ্চাটা ভালো মার্কস পায়নি, এই ধরনের প্রতিযোগিতাতে যাবেন না, এটা অসুস্থ প্রতিযোগিতা। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের প্রতিযোগিতা দীর্ঘমেয়াদীতে আসলে কোনো ফল বয়ে আনে না। আর আমি আমার স্কুল লাইফে দেখেছি আমাদের বিশেষ করে শহর অঞ্চলে অভিভাবকদের মধ্যে এক ধরনের এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলে।
যে তুই দেখা গেল তুই ভাবি মিলে স্কুলে আসে, বাচ্চাকে স্কুলে গিয়ে রাখছে, ক্লাসমেটে দুই ভাবি মিলে বসে এখানে গল্প করতেছে। গল্পের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে যে আমার বাচ্চা তো গণিতে 80-90 পাইছে, আপনার ভাবি আপনার বাচ্চা তো গণিতে 70 পেয়েছে, তাহলে আপনি কোন আপনার বাচ্চাকে কোন ম্যাথ টিচারের কাছে পড়ান? এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এখান থেকে বের হয়ে আসে। এই প্রতিযোগিতা আসলেই আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, অনেকগুলোতে আমি সফল হয়েছি, অনেকগুলোতে ব্যস্ত হয়েছি। আপনার বাচ্চার জীবনে ব্যস্ততার হারই বেশি থাকছে, এটা আপনি মেনে নিন। সফলতার হার কম থাকবে, এটাই স্বাভাবিক, এটা একটা মানুষের একটা সার্বিক জীবনের এটাই নিয়ম। সফলতার হার কম, ব্যর্থতার হার বেশি। এবং ব্যর্থতার হারের কারণে যখন আপনার বাচ্চাকে আপনি সবসময় দোষারোপ করবেন, নিজেকে দোষারোপ করবেন, আপনার নিজের ব্যক্তিগত প্রতিযোগিতা আপনার বাচ্চার উপর দিয়ে চাপিয়ে দিবেন না। আমরা অনেক সময় করি কি, আমার জীবনের যে পরিপূর্ণতা পাই নাই যে বিষয়, যেমন আমি যদি বলি আমার জীবনে অপরিপূর্ণতা কি, আমি বুয়েটে চান্স পাইনি, এটা আমি নিজে বলি আমি বুয়েটে চান্স পাইনি। এখন এটা যদি আমি চেষ্টা করি আমার বাচ্চা বুয়েটে চান্স পাবে, আমার বাচ্চা ভালো ইঞ্জিনিয়ার হবে, এটা যদি আমি চাপিয়ে দিই, তাহলে আপনি আপনার বাচ্চার ক্ষতি করছেন, আপনি জানেন না। তো আপনাদের প্রতিযোগিতা অবশ্যই থাকবে, আমি বলছিলাম প্রতিযোগিতার আমি বিরূপ, আমি অবশ্যই প্রতিযোগিতার পক্ষে, কিন্তু প্রতিযোগিতা হবে একটা সুস্থ প্রতিযোগিতা। প্রতিযোগিতা হবে এমন না যেটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা। ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা যদি আপনি আপনার বাচ্চা যদি জিতেও যায়, তারপরেও মনে করবেন আপনার বাচ্চা যদি সে প্রতিযোগিতায় প্রথম হয়, তারপরে মনে রাখবেন আপনার বাচ্চা সে ইঁদুর প্রতিযোগিতায় প্রথম হয়ে যে প্রথম হবে সেও কিন্তু একটু ইঁদুরই। আপনার বাচ্চাকে ইঁদুর বানাবেন না, মানুষ বানাবেন, মানবিক সম্পন্ন বানাবেন, সুস্থ নাগরিক বানাবেন। আপনার বাচ্চাকে আপনার শৈশবকে লালন করার ব্যবস্থা করবেন, এটা আপনাদের অভিভাবকের প্রতি আমার বিনীত অনুরোধ। সবাইকে ধন্যবাদ। একই সাথে আমি সরাসরি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্ব ব্যবস্থা এখন একটি টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ইউএসএ, ইসরায়েল এবং ইরানের সাথে যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানি যে স্বল্পতা তৈরি হয়েছে, জ্বালানি যে ক্রাইসিস তৈরি হয়েছে, তার মধ্যে আমি বলতে চাই আমাদের বাংলাদেশ ভালো ট্র্যাকে আছে, ভালো রাস্তায় আছে। আমরা আশা করি আমাদের এই বিশ্ববাজারের যে প্রতিযোগিতা, তার মধ্যে আমাদের দেশ সুন্দর সুস্থভাবে অর্থনৈতিক ভাবে আমরা সচ্ছল থেকে আমাদের সামনের দিনগুলো আমরা অতিবাহিত করবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বিশ্ব ব্যবস্থা এই ক্রাইসিসের মধ্যে দিয়েও তারা যিনি বাচ্চাদের কথা চিন্তা করে স্কুল বিল্ডিং এর ব্যবস্থা রেখেছেন, তাদের ঝরে পড়ার আর না কমে, ঝরে পড়ার হার না বাড়ে, এবং বাচ্চারা যাতে নিয়মিত স্কুলে আসে, বাচ্চারা যাতে একটা সুস্থ থাকে, বাচ্চারা যাতে পড়াশোনার মধ্যে থাকে, বাচ্চারা যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে। আমি সরাসরি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, অভিভাবকবৃন্দ, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, বিশেষ করে কথা না বলে না আমাদের প্রত্যাশী সংস্থা যারা আছে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত।